প্রিয়াঙ্কা এবং নন্দিনী দুই যা ছিল তাদের মধ্যে এমনিতে খুব মিল থাকলেও মাংস ভাত খাওয়া নিয়ে তাদের মধ্যে প্রায় বেশ একটা স্বাস্থ্যকর রেষারেষি লেগেই থাকে। তারা দুজনেই মাংস ভাত খেতে প্রচুর ভালোবাসে। মাংস ভাত রান্না হলে কে আগে এবং কে বেশি খাবে এই নিয়ে দুই জায়ের মধ্যে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়। আর তাদের স্বামীরাও বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে। তারা মাংস ভাত খেতে এতই ভালোবাসে যে মাংস ভাত দেখলে তারা নিজেদের লোভ সামলে রাখা তো দূর, তারা এক হাতে খেয়ে সময় নষ্ট করতেও পছন্দ করে না। কখনো কখনো তারা দুহাত দিয়ে খাবার খেতে থাকে। এমনই একদিন তারা দুই যা মাংস ভাত খাচ্ছে। এমন সময়, আমার তো দুই হাত দিয়ে খেয়েও শান্তি হচ্ছে না রে, আমি এত সুস্বাদু মাংস রান্না করেছি আমার বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে খেয়েই যাই। আমাদের স্বামীরা কিন্তু জানে আমরা মাংস ভাত খেতে ভালোবাসি, তাও প্রত্যেক সপ্তাহে 5 কিলোর বেশি মাংস আনেই না। এই 5 কিলো তো আমরা এক্ষুনি খেয়ে শেষ করে দেব, তারপরে রাতে কি খাবো? আর ওদের জন্যই বা আমরা কি রাখবো বলো তো? রাতের কথা রাতে ভাবা যাবে, ওদেরকে রাত্রিবেলা না হয় অন্য কোনো খাবার বানিয়ে দেব, কিন্তু এই 5 কিলো মাংসের মধ্যে কোনো ভাগই আমি ওদেরকে দিতে পারবো না। একেই তো তোকে 2.5 কিলো ভাগ দিতে হচ্ছে, তারপর আবার ওদেরকেও যদি দিতে হয় তাহলে আমি খাবো কি? ঠিক বলেছো দিদি, এই 5 কিলোতে আমাদের কিচ্ছু হয় না। কতদিন তো কোনো নিমন্ত্রণও পড়ে না, নিমন্ত্রণ বাড়িতে গিয়ে তো আবার আনলিমিটেড মাংস খাওয়া যায়, যত খুশি খাও, কেউ কিচ্ছু বলবে না। যা, আমার তো সব মাংস শেষ হয়ে গেল রে, এবার আমি কি শুধু ঝোল দিয়ে ভাত খাবো? প্রত্যেকবার একই জিনিস হয়। এই কথা শুনে নন্দিনী তার মাংস এবং ভাত নিয়ে নিজের ঘরে চলে যায়। আর এই ঘটনায় প্রিয়াঙ্কা বেশ রেগে যায়। কেমন শয়তান মেয়ে দেখো, আমি এত কষ্ট করে এত সুন্দর মাংসটা রান্না করে দিলাম, কোথায় আমাকে 2-4 পিস নিজের থেকে ভাগ দেবে তা নয়, ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমারও সময় আসবে, আমিও দেখাবো। এই বলে প্রিয়াঙ্কা শুধু ঝোল দিয়েই ভাত খেতে থাকে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসে। তাদের স্বামীরা অর্থাৎ অরুণ এবং বরুণ বন্ধুদের সঙ্গে দেখা করে বাড়ি ফিরলে তারা তাদের স্বামীদেরকে জানায় আজকে তাদের রাত্রিবেলা শুধু ডাল এবং ভাত খেতে হবে, কারণ মাংস যা ছিল সব শেষ হয়ে গেছে। 5 কিলো মাংস এইভাবে দুজনে মিলে শেষ করে দিয়েছে শুনে অরুণ এবং বরুণ দুজনে যেমন অবাক হয় তেমন রেগেও যায়। তারা এইভাবে প্রত্যেকদিন বাজার করে খাবার নিয়ে আসে, আর তারপরেও যদি তারা সেখান থেকে তাদের নিজেদের ভাগটাই না পায় তাহলে তো রাগ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। অরুণ এবং বরুণ সেদিন কিছু না খেয়ে ঘুমাতে চলে যায়। তাদের দুই জায়ের স্বামীরা রাগ করেছে জেনেও প্রিয়াঙ্কা কিংবা নন্দিনী কেউ অরুণ বা বরুণের রাগ ভাঙাতে চায় না। দেখতে দেখতে কয়েকদিন কাটে। শনিবার আসলেই তো আমার ভয় করে। শনিবারের পরের দিন রবিবার, আর রবিবার হলেই তোদের মাংস ভাত খেতে ইচ্ছা করে, আর মাংস ভাত মানেই তো বাড়িতে অকারণে অশান্তি ডেকে আনা। আমি তো এই জন্য বাইরে থেকে খেয়ে চলে আসি, না থাকবে বাস আর না বাঁচবে বাসি। প্রত্যেক সপ্তাহে ভাবে একই অশান্তি আমার একেবারেই ভালো লাগে না। ছাড়, বাদ দে, আর এখন এসব বলিস না। এখন ওরা আমাদের টিফিন নিয়ে চলে আসলো বলে এসে যদি শুনতে পাই আমরা মাংস ভাত খাওয়া নিয়ে আলোচনা করছি, তাহলে আজকেই অন্য কারণে ঝামেলা শুরু করে দেবে। তাদের কথা শেষ হতে না হতেই প্রিয়াঙ্কা এবং নন্দিনী দুজনেই সেখানে চলে আসে। এ কি, আমাদের খাবার কোথায়? শনিবার তাড়াতাড়ি অফিস থেকে ফিরে যাই, এতক্ষণ বসে থাকলে খিদে পাই জানো না? তোমাদের তো একটু সময় মতো টিফিনটা করে রাখা দরকার, তাই না? আজ আমরা বাড়িতে কিছু খাবো না তো? এই নন্দিনী, তুই বলিসনি ওদের? দেখলি কেমন ভুলটা করেছিস? আমরা তৈরি হয়ে গেলাম আর ওরা নাকি জানেই না। কি জানার কথা বলছো বৌদি? নন্দিনী আমায় কি বলতো? এটাই যে আজকে আমাদের প্রতিবেশী কুসুম কাকিমার বাড়িতে নিমন্ত্রণ আছে, ওনার মেয়ের আজকে আইবুড়ো ভাত। আজকে আমি দেখেছিলাম ওরা অনেক মাংস কিনে বাড়ি ফিরছে, জমিয়ে মজা করে মাংস ভাত খাবো আজকে। কি মাংস ভাত? সর্বনাশ করেছে। তাহলে এই পাড়ায় মান সম্মান নিয়ে বেঁচে থাকার আজই আমাদের শেষ দিন, কারণ কালকে থেকে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। আজ শনিবার, আজকে মাংস ভাত খাবো, আবার কালো বাড়িতে রান্না করে মাংস ভাতই খাবো। আমার তো ভেবেই যা মজা হচ্ছে না, কি বলবো। আজকে যদি মান সম্মান নিয়ে কুসুম কাকিমার বাড়ি থেকে ফিরে যেতে পারি তাহলে কালকে বাজারে মাংস আনতে বেরোবো, এই আমি তোমাদের আগেই জানিয়ে দিলাম। অরুণের এই কথা শুনে বরুণও চিন্তায় পড়ে। প্রিয়াঙ্কা এবং নন্দিনী এই কথাই একটু রাগ করলেও তারা নিমন্ত্রণ খেতে যাওয়ার আগে কোন রকমের ঝগড়া অশান্তি করতে চায় না, তাই তারা তাদের স্বামীদেরকেও কিছু বলে না। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই কুসুম দেবীর বাড়িতে পৌঁছে যায়। সেখানে ঢুকেই প্রিয়াঙ্কা এবং নন্দিনী মাংসের গন্ধে একেবারে বিভোর হয়ে ওঠে। তাদের মুখের হাসি দেখে তাদের স্বামীদের হাসি উড়ে যায়। এসো বৌমারা, এসো, তোমরাও ভেতরে এসো বাবা। আমি কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম জানো? আমি তো আজকে একটু ব্যস্ত থাকবো, তাই আগে থেকেই বলে দিচ্ছি, কেউ কিন্তু লজ্জা করে খাবে না, কেমন? আর লজ্জা? আমাদের স্ত্রীদের খেতে দেখলে আপনি নিজেই লজ্জা পেয়ে যাবেন। আমি তো বুঝতেই পারছি না এই লজ্জার হাত থেকে আমি নিজেকে কিভাবে বাঁচাবো। আপনি একদম চিন্তা করবেন না কাকিমা, আমরা একদম লজ্জা করে খাবো না।
তোমরা এমনিতেই অনেক দেরি করে এসেছো, আর বেশি দেরি করো না। গরম গরম মাংস ভাত হয়েছে, 4 জনে মিলে খেতে বসে পড়ো। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পরে কুসুম দেবী সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে প্রিয়াঙ্কা এবং নন্দিনী দুজনেই খাবার খাওয়ার জন্য চলে যায়। একসঙ্গে অনেক লোকের মাঝখানে প্রিয়াঙ্কা এবং নন্দিনী একসঙ্গে খেতে বসেছে দেখে অরুণ আর বরুণ দুজনেই চিন্তায় পড়ে, কারণ তারা জানে এরপর কি কি হতে চলেছে। সবাইকে এক এক করে খাবার দিতে দিতে পরিবেশনকারী মেয়েটার প্রিয়াঙ্কা এবং নন্দিনীর টেবিলে যেতে দেরি হয়ে যায়। একই চোখের সামনে মাংস ভাত এবং নাকে তার গন্ধ পেয়ে প্রিয়াঙ্কা ও নন্দিনী পাগল হয়ে ওঠে। তারপরেও মেয়েটি আসতে দেরি করায় তাদের সমস্ত রাগ গিয়ে পড়ে বেচারি মেয়েটির উপর। তুমি জানো আমরা কুসুম দেবীর পাশের বাড়িতেই থাকি, আমাদেরকে আগে না দিয়ে তুমি যারা ওনার বাড়িতে দূর দূর থেকে এসেছে তাদেরকে আগে খেতে দিচ্ছ, কি অদ্ভুত গো তুমি। আসলে ওনারা আপনাদের আগে থেকে এখানে বসে আছেন, তাই তো এক এক করে ওদিক থেকে দিতে দিতে এখানে এলাম। তোমার এসব আজে বাজে কথা শুনতে চাই না, তুমি চুপচাপ আমাদের প্লেটে মাংস ভাত দাও, পেটে একেবারে ছুঁচো দৌড়াচ্ছে আমাদের। প্রথমেই মাংস ভাত খাবেন কেন, আরো তো অনেক কিছু রান্না হয়েছে। ডাল রান্না হয়েছে, ঝিরিঝিরি করে আলু ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, পটলের দোরমা, আরো কত কি। আমরা কিচ্ছু খাবো না, আমরা শুধু মাংস ভাত খাবো। তোমাকে যেটা বলা হচ্ছে তুমি সেটাই শোনো। যাও তাড়াতাড়ি মাংস ভাত নিয়ে এসো। মনিকা আর কোনো কথা না বলেই প্রিয়াঙ্কা এবং নন্দিনীর জন্য মাংস ভাত নিয়ে আসে। মনিকা প্রথমে তাদের 1 হাতা ভাত এবং 2 পিস মাংস দেয়, কিন্তু যতক্ষণ না তাদের পেট ভরে যাচ্ছে ততক্ষণ তারা মাংস এবং ভাত নিতেই থাকে তো নিতেই থাকে। তাদের এমন ভাত এবং মাংস নেওয়া দেখে আশেপাশের অতিথিরা নিজেদের খাওয়া ভুলে গিয়ে প্রিয়াঙ্কা এবং নন্দিনীর টেবিলের দিকেই তাকিয়ে থাকে। সবাই তাদের দিকে এইভাবে দেখছে দেখে অরুণ এবং বরুণ ভীষণ লজ্জায় পড়ে যায়। এত খাবার এক হাতে তাড়াতাড়ি শেষ করতে পারছে না দেখে প্রিয়াঙ্কা এবং নন্দিনী দুজনে 2 হাত দিয়ে খাওয়া শুরু করে দেয়। এখানে অন্তত এরকম ভাবে খেও না, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি। পাড়ার লোকেদের কাছে আমাদের আর মান সম্মান থাকবে না, এভাবে খেও না প্লিজ। এটা তাড়াতাড়ি শেষ না করলে পরের বার নেব কিভাবে? তাড়াতাড়ি তো আমাদেরকে খেতেই হবে। তুমি চিন্তা করো না, কেউ কিচ্ছু ভাবছে না। এই মেয়ে, তুমি হা করে কি দেখছো? দেখতে পাচ্ছ না আমাদের প্লেটটা ফাঁকা হয়ে যাচ্ছে? দাও দাও, ভাত দাও, আর ভালো ভালো সলিড পিস দেখে মাংস নিয়ে এসো। এখনো তো অনেক অতিথি বাকি আছে, এত মাংস তো আমি আপনাদেরকে দিতে পারবো না, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ তুমি এসো, অন্য টেবিলে সার্ভ করো, আমরা আর কেউ খাবো না, আমাদের হয়ে গেছে। হয়ে গেছে মানেটা কি? এতক্ষণে আমরা 1 কিলো মাংসও খেতে পারিনি, আর তুমি বলছো হয়ে গেছে? আমরা নিজেদের বাড়িতে কখনো 2.5 কিলোর কমে মাংস খেয়েছি? আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, মাংস আর ভাত দুটোই নিয়ে এসো, তা না হলে যাওয়ার আগে কুসুম কাকিমাকে বলে যাব কিরকম জঘন্য কাজের লোক উনি রেখেছেন। আমি এক্ষুনি এনে দিচ্ছি, আপনারা মাংস ভাত খান, দয়া করে আমার কাজটা খাবেন না। এই বলে মনিকা দৌড়ে মাংস ভাত আনতে চলে যায়। এরকম ভাবে 4 থেকে 5 বার তাকে মাংস ভাত আনতে যেতে হয়। তাদের এতবার খেতে দেখে আশেপাশের অতিথিরা এবার বেশ রেগে যায়। তারা নিজেদের টেবিল থেকে চিৎকার করে করে প্রিয়াঙ্কা এবং নন্দিনীকে উদ্দেশ্য করে নানান রকমের খারাপ কথা বলতে থাকে। অরুণ এবং বরুণের সেসব কথা শুনে খারাপ লাগলেও প্রিয়াঙ্কা কিংবা নন্দিনী সেসব কথাতে পাত্তাই দেয় না। তারা আপন মনে খেতে থাকে। অরুণ এবং বরুণ কিছু না খেয়ে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। প্রিয়াঙ্কা এবং নন্দিনীর মাংস ভাত খাওয়া দেখে মনিকা সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। এত কিছুর পরেও তারা 2 চা মাংস ভাত খাওয়া থামায় না। কুসুম দেবী হন্তদন্ত হয়ে অরুণ এবং বরুণের কাছে আসে। আমি এভাবে বলছি বলে কিছু মনে করো না বাবা, তবে আর না বলেও পারছি না আমি। তোমরা দয়া করে তোমাদের স্ত্রীদেরকে নিয়ে এবার বাড়ি যাও, এরকম চলতে থাকলে আমাদের বাকি অতিথিরা না খেয়ে ফিরে যাবে। অনেকবার ডেকেছি কাকিমা, ওরা শুনছেই না। আপনি কিছু একটা ব্যবস্থা করুন, আজকের পর আমি পাড়ার লোকেদের সাথে চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা পাবো, প্লিজ কিছু একটা করুন। এরকম করে বলো না বাবা, ওরা খেতে ভালোবাসে তাই খায়, কিন্তু ওরা জানে না কোথায় থামতে হবে। এতে তো তোমাদের কোনো দোষ নেই, আমি দেখছি কি করা যায়। এই বলে কুসুম দেবী সেখানে যায়। কুসুম দেবী সেখানে গিয়ে দেখে প্রায় 2 থেকে 3টে মাংসের কড়াই পুরো খালি। সেগুলিতে 1 পিস মাংস তো দূরের কথা, কড়াইয়ের আনাচে কানাচে কোথাও 1 কণা ঝোলও লেগেছিল না। কুসুম দেবী প্রচন্ড রেগে যায়। কুসুম দেবীকে সেখানে আসতে দেখে এতক্ষণে প্রিয়াঙ্কা এবং নন্দিনী নিজেদের খাওয়া থামায়। খুব ভালো রান্না হয়েছে কাকিমা, আপনার বাড়িতে এসে এত সুস্বাদু মাংস ভাত খেতে পারবো আমি তো কল্পনাই করিনি। এই জন্য একটু বেশি করে খেয়ে ফেলেছি, এই আর কি। ওরে বাবা, বলে নাকি একটু বেশি? আপনারা যা খেয়েছেন তাতে 30 জন অতিথিকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া যেত।
কাকিমা, এই মেয়েটার তুমি একটা ব্যবস্থা করো। ওর বড্ড বেশি কথা, অতিথিদের ঠিকভাবে আপ্যায়ন করতেও জানে না। আমরা একটু মাংস চেয়েছি বলে কতবার করেছি আমাদের যা নয় তাই বলেছে। যাই হোক, এবার তাহলে আমরা উঠি কেমন? আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে। এখন না উঠলে কালকে আবার নিজের বাড়িতে মাংস ভাত রান্না করে খেতে পারবো না। এখন তো বয়স হচ্ছে, সব দিকে একটু খেয়াল রাখতে হয়। তা তো বটেই, কিন্তু এখন যে তোমাদের বাড়ি যাওয়া হবে না বৌমা। তোমাদের তো এখানে বেশ কিছু কাজ করতে হবে। তোমরা হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি এসো, আমি বলছি কি কাজ করতে হবে। আইবুড়ো ভাতে তো সেরকম কোনো কাজ থাকে না, তাও আপনি বলুন কি কাজ করতে হবে, আমরা এক্ষুনি করে দিচ্ছি। এখন আমার বাড়িতে প্রচুর অতিথি না খেয়ে বসে আছে, আর তোমরাই আমাদের অর্ধেক মাংস ভাত খেয়ে শেষ করে দিয়েছো। তাই আমি চাই তোমরা এখন চাল আর মাংস কিনে নিয়ে এসে আবার নতুন করে ভাত আর 2 কড়াই মাংস রান্না করো। মানে যতটা তোমরা শেষ করেছো ততটাই রান্না করে দিতে হবে। প্রতিবেশীরা প্রতিবেশীদের এইটুকু সাহায্য তো করতেই পারে, তাই না? আমরা আপনাদের অতিথি আর আপনারা আমাদেরকে দিয়ে রান্না করাবেন বলছেন? একই ধরনের আত্মীয়তা শুনি। এত খেয়ে দিয়ে আমি তো এখন এসব কিছু করতেই পারবো না। তাহলে আমার বাকি অতিথিদের তোমাদের বাড়িতে পাঠিয়ে দিই, তোমরা না হয় সেখানে ওদের খাওয়ার ব্যবস্থা করে দিও। কারণ এতজন মানুষকে তো আমি অভুক্ত বাড়িতে পাঠাতে পারবো না। আমরা অনেকবার বারণ করেছিলাম, আমাদের কোনো কথাই তো শুনলে না। এবার নিজেদের ফাঁদে নিজেরাই তো পড়লে। করো এবার রান্না, আর নিজেদের টাকা দিয়ে ভাত মাংস কিনবে। আমরা কিচ্ছু কিনে দেবো না, আমরা বাড়ি গেলাম, আমাদের বিশ্রাম নিতে হবে। এই বলে অরুণ এবং বরুণ সেখান থেকে চলে যায়। অত পরিমাণে খাবার খাওয়ার ফলে প্রিয়াঙ্কা এবং নন্দিনী নড়াচড়াই করতে পারে না। তাদের চোখে মুখে যেন ঘুম জড়িয়ে আসে। কিন্তু এত কিছুর পরেও তাদেরকে প্রায় 10 কিলো মাংস এবং 5 কিলো চালের ভাত রান্না করতে হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের সামনে এত মাংস দেখে তাদের প্রচন্ড রাগ হতে থাকে। সেই দিনের পর থেকে তারা ঠিক করে নেয় তারা আর কখনো নিজের বাড়ি ছাড়া আর অন্য কোথাও এইভাবে মাংস ভাত নিয়ে পাগলামি করবে না। মিষ্টি তার বাবা মায়ের সঙ্গে বাস করে। মিষ্টির বয়স এখন 12 বছর। এমনিতে মিষ্টি তার বাবা মায়ের সব কথাই মেনে চলে, আর সে পড়াশোনাতেও খুবই ভালো। কিন্তু মিষ্টি কুকুরদেরকে একদমই পছন্দ করতে পারতো না। কুকুরের প্রতি তার একটা আলাদাই ঘৃণাবোধ কাজ করে। তাই যখনই সে তাদের বাড়ির আশেপাশে কোনো কুকুরকে দেখতে পায় তখনই তাদেরকে তাড়িয়ে দেয়। তবে এর পেছনে একটা কারণ ছিল। মিষ্টির বয়স যখন 6 বছরের ছিল তখন বাইরে খেলাধুলা করার সময় সে ভুলবশত একটা কুকুরের গায়ে ঢিল ছুঁড়ে মারে, আর সেই কুকুর মিষ্টিকে কামড়ে দেয়। তারপর থেকে মিষ্টি কুকুরকে ঘৃণা করতে শুরু করে। এমনই একদিন, এই কুকুর, যা ভাগ এখান থেকে, ভাগ। আর অন্য কোনো বাড়ি পেলি না, আমাদের বাড়িতে চলে এসেছিস। যা পালা বলছি, পালা পালা। তোরা এমনি যাবি না, দাঁড়া, আমি এখনই লাঠি নিয়ে আসছি। এই বলে মিষ্টি বাড়ির ভেতর থেকে একটা বড় লাঠি নিয়ে আসে, আর সেই লাঠি দিয়ে কুকুরটাকে আঘাত করতে শুরু করে। মিষ্টিকে এই কাজ করতে দেখে তার মা হেমলতা দেবী তাড়াতাড়ি করে বাড়ির বাইরে ছুটে আসে। আরে মিষ্টি, কি করছিস? কুকুরটাকে এরকম ভাবে মারছিস কেন? এমনিই তো তাড়া দিলে কুকুরগুলো পালিয়ে যায়, মারার তো কোনো দরকার নেই। এরকম নির্বাক জীবদের উপর অত্যাচার করতে নেই। তাহলে কি করব বলো? পাড়ার যত কুকুর আছে সবাইকে বাড়ির মধ্যে ঢুকিয়ে নেব, সবকিছু ছেড়ে। এখন তাহলে কুকুর পোষা শুরু করি। তুমি জানো না আমার কুকুরকে একদম সহ্য হয় না। ছোটবেলায় আমাকে কামড়ে নিয়েছিল, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? ছোটবেলাতে তোকে কামড়েছিল, কিন্তু তাতে কুকুরের কোনো দোষ ছিল না, তোর দোষ ছিল। কারণ তুই নিজেই কুকুরকে বিরক্ত করেছিলিস। বাড়ির খাবার বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম কুকুরকে খেতে দিয়ে দিই। ওই কুকুরটাকে তো আমি বাইরে থেকে ডেকে নিয়ে আসলাম, আর তুই মেরে ধরে ওকে তাড়িয়ে দিলি। বেশ করেছি, যতবার আমার বাড়িতে কোনো কুকুর আসবে আমি ততবারই এভাবে মেরে মেরে ওদেরকে তাড়িয়ে দেব। কারণ আমার সবকিছু ভালো লাগে, কিন্তু কুকুরদের আমার কিছুতেই ভালো লাগে না। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে মিষ্টি বড় হয়ে ওঠে। কলেজে পড়ার সময় মিষ্টির সঙ্গে শুভঙ্কর নামে একটি ছেলের আলাপ হয়। তারা দুজনে একে অপরের খুবই ভালো বন্ধু হয়ে ওঠে। এমনকি সময়ের সাথে সাথে তারা একে অপরকে পছন্দ করতেও শুরু করে। একদিন শুভঙ্কর মিষ্টির সঙ্গে একটা পার্কে দেখা করতে আসে, কিন্তু শুভঙ্কর সেদিন একা আসে না। সে সঙ্গে করে তাদের বাড়ির পোষা কুকুর ক্যান্ডিকে নিয়ে আসে, আর যা দেখে মিষ্টি প্রচন্ড পরিমাণে রেগে যায়। একে শুভঙ্কর, তুমি সাথে করে কুকুরকে নিয়ে এসেছো কেন? ও গড, তুমি জানো আমি কুকুরকে কতটা হেট করি? আই হেট ডগিজ। কুকুর আমার একদমই পছন্দ নয়। তুমি প্লিজ একে এখান থেকে সরাও। আমার তো একে দেখেই ভয় করছে, যদি আমাকে কামড়ে নেয়। ছোটবেলায় একবার আমাকে কুকুর কামড়ে নিয়েছিল। আরে মিষ্টি, কিচ্ছু হবে না, এটা তো আমাদের বাড়ির পোষা কুকুর ক্যান্ডি। ক্যান্ডি অকারণে কাউকে কখনো কামড়ায় না। আচ্ছা ক্যান্ডি, যা পার্কে যা, পার্কটা ভালো করে ঘুরে আয়। নাও, ক্যান্ডিকে ছেড়ে দিলাম। এবার তুমি কমফোর্টেবল তো? কুকুর দেখে কেউ কখনো এত ভয় পায়?
বললাম তো আমার কুকুর পছন্দ নয়। কি দরকার ছিল তোমার সঙ্গে করে তোমার এই কুকুরকে নিয়ে আসার? নাটক করতে ভালোই পারো। বাড়িতে রেখে আসতে কি হয়েছিল তোমার? আরে আজকে আমার বাড়িতে বাবা মা কেউ নেই, আর ক্যান্ডি একা একা বাড়িতে কিছুতেই থাকতে পারে না। ওকে একা বাড়িতে ছেড়ে রাখলে ও চেঁচিয়ে চেঁচিয়ে পাড়া প্রতিবেশী সবাইকে এক জায়গায় জড়ো করে ফেলে। সেই জন্য বাধ্য হয়ে তো ক্যান্ডিকে সাথে করে নিয়ে আসতে হলো। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আর কখনো তোমার কুকুরকে সঙ্গে করে নিয়ে আসবে না। আমার একদমই সহ্য হবে না। আচ্ছা বাবা, নিয়ে আসবো না, কিন্তু প্লিজ তুমি ক্যান্ডিকে এইভাবে কুকুর কুকুর বলো না। আমার খুব খারাপ লাগছে। ক্যান্ডি আমাদের বাড়ির সদস্যর মতোই, আর তুমি তো আমাকে চিন্তাই ফেলে দিলে। তুমি যখন বিয়ে করে আমাদের বাড়িতে যাবে তখন তো ক্যান্ডি আমাদের বাড়িতেই থাকবে, তখন কি হবে বলো তো? তখন আবার কি হবে? তখন তোমার এই ক্যান্ডিকে আলাদা ঘরে বেঁধে রাখবে। আচ্ছা ছাড়ো, বিয়ের কথা বাড়িতে বলেছো নাকি এখনো পর্যন্ত বলতে পারোনি? আমার বাড়ি থেকে কিন্তু বিয়ের সম্বন্ধ দেখা শুরু করে দিয়েছে। সেটাই বলার জন্য তোমাকে এখন ডেকেছি। বিয়ে নিয়ে তো তোমার কোনো চিন্তা নেই, শুধু ক্যান্ডি আর ক্যান্ডি। না মিষ্টি, একদমই নয়, এরকম বলো না। আমি আজকেই বাবা মায়ের সঙ্গে আমাদের সম্পর্কের ব্যাপারে কথা বলবো, কারণ আমাদের তো কলেজ শেষ হয়েই গেল। এবার বাবা বলেই দিয়েছে বাবার ব্যবসা আমাকে সামলাতে হবে, তাই এখন আমাদের এই সম্পর্কের কথা মাকে তো বলাই যায়। তুমি চিন্তা করো না, আমি আজকেই বাবা মাকে আমাদের ব্যাপারে বলবো। বাবাকে তো বলতে পারবো না, তবে মাকে নিশ্চয়ই বলবো। এই শুনে মিষ্টি খুবই খুশি হয়। সেদিন শুভঙ্কর বাড়িতে এসে তার মাকে মিষ্টির ব্যাপারে বলার অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তার মাকে কিছু বলতে পারে না। কিন্তু পরের দিন শুভঙ্কর খুবই সাহস করে তার মাকে মিষ্টির কথা জানিয়ে দেয় এবং মিষ্টির ফটো দেখায়। মেয়েটাকে তো দেখতে সুন্দর, তবে আমি তোর আর এই মেয়ের কুণ্ডলী আগে মিলিয়ে দেখতে চাই। আমি কালকে পুরোহিত মশাইয়ের কাছে যাব, কারণ আমাদের বাড়িতে বিয়ে হওয়ার আগে ছেলে আর মেয়ের কুণ্ডলী মিলিয়ে দেখা হয়। যদি তোদের দুজনের কুণ্ডলী মিলে যায় তাহলে আমি খুব তাড়াতাড়ি মিষ্টির বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যাব। এই শুনে শুভঙ্কর খুবই খুশি হয়। সেদিনই সাথী দেবী তাদের চেনা পরিচিত এক পুরোহিত মশাইয়ের কাছে চলে যায়। পুরোহিত মশাই মিষ্টি এবং শুভঙ্কর দুজনের কুণ্ডলী দেখার পর বলে, সর্বনাশ, এ আমি কি দেখতে পেলাম? আপনার ছেলের কুণ্ডলিতে তো দোষ আছে। এই দোষ যদি না কাটানো হয় তাহলে কিন্তু ঘোর বিপদ হতে পারে। আপনার ছেলে কোনো মেয়েকে বিয়ে করলে আপনার ছেলের জীবন চলে যেতে পারে। এই শুনে সাথী দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এ আপনি কি বলছেন পুরোহিত মশাই? দয়া করে এসব কথা বলবেন না। এখন আমি কিভাবে আমার ছেলের কুণ্ডলী থেকে দোষ কাটাতে পারবো আপনি সেটাই বলুন। আমি আমার ছেলেকে কোনোভাবে হারাতে পারবো না। হ্যাঁ, সেটার একটা মাত্রই উপায় আছে। আপনি যদি এই মেয়েটার সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে চান তাহলে আগে আপনার হবু বোমার সঙ্গে কোনো এক কুকুরের বিয়ে দিতে হবে, আর তারপর সেই মেয়েটার সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, এখানেই শেষ না। সেই কুকুরকে প্রথম স্বামী মনে করে আপনার বৌমাকে প্রথমে কুকুরের সঙ্গে একটা রাত কাটাতে হবে। এই সমস্ত কিছু করলেই তবে আপনার ছেলের কুণ্ডলী থেকে দোষটা কাটবে। তারপর আপনার আর কোনো ভয় থাকবে না। পুরোহিত মশাইয়ের কথা শুনে সাথী দেবী প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। বাড়িতে এসে সে প্রচুর পরিমাণে চিন্তা ভাবনা করতে থাকে। এ আমি কোন বিপদে পড়লাম? আমার ছেলের কুণ্ডলিতে এত বড় দোষ আছে আমি তো ভাবতেও পারিনি। এখন যদি মিষ্টিকে বলি ওকে আগে কুকুরের সঙ্গে বিয়ে করতে হবে তবেই ও আমার ছেলেকে বিয়ে করতে পারবে, এটা তো মিষ্টি কখনোই মেনে নেবে না। শুধু মিষ্টি কেন, মিষ্টির জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও এটা মেনে নিতে পারবে না। আমি এবার কি করব? এভাবেই সাথী দেবী দিনরাত প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তা করতে থাকে। অনেক ভাবনা চিন্তা করার পর তার মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে। আমি যদি ব্যাপারটাকে পুরোপুরিভাবে ঘুরিয়ে দিই তাহলে কেমন হবে? আমি যদি মিষ্টির বাবা মাকে বলি আমার ছেলের কুণ্ডলিতে নয় বরং মিষ্টির কুণ্ডলিতে দোষ আছে, আর সেই দোষ কাটানোর জন্য মিষ্টিকে আগে কুকুরের সঙ্গে বিয়ে করতে হবে, তাহলে কেমন হয়? হ্যাঁ, এটা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। না হলে আমি আমার ছেলের কখনো বিয়ে দিতে পারবো না। যাই হয়ে যাক না কেন, আমি আমার ছেলেকে অকালে মরতে দেব না। এমনই ভাবনা চিন্তা করে সাথী দেবী তার ছেলে শুভঙ্করের কাছে যায় এবং সে পরের দিন মিষ্টিকে তাদের বাড়িতে নিয়ে আসার জন্য বলে। এই শুনে শুভঙ্কর খুবই খুশি হয়। সে পরের দিনই মিষ্টিকে তাদের বাড়িতে নিয়ে আসে। শুভঙ্কর, এই মেয়ের সঙ্গে আমি তোর কখনোই বিয়ে দিতে পারবো না। তোকে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে হবে। এ তুমি কি বলছো মা? আমি কিছুতেই মিষ্টিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি মিষ্টিকে বাড়িতে ডেকে নিয়ে এসেছো সব কথা বলবে বলে, কিন্তু কেন মা? তোমার মিষ্টিকে পছন্দ নয়? শুভঙ্কর এবং তার মায়ের কথা শুনে মিষ্টির খুবই খারাপ লাগে, এমনকি তার চোখে জল চলে আসে। না বাবা, আমার মিষ্টিকে পছন্দ নয় এটা নয়, আসলে এই মেয়েটা তোর জন্য বড্ড অপয়া। এর কুণ্ডলিতে দোষ আছে। আমি কালকে পুরোহিত মশাইয়ের কাছে গিয়েছিলাম। পুরোহিত মশাই আমাকে বলেছে মিষ্টির কুণ্ডলিতে অনেক বড় দোষ আছে, আর মিষ্টির সঙ্গে যদি তোর বিয়ে হয় তাহলে তোর জীবনও চলে যেতে পারে। আমি জেনে শুনে এরকম একটা মেয়ের সঙ্গে কিছুতেই তোর বিয়ে দিতে পারবো না বাবা। সাথী দেবীর মুখে এমন কথা শুনে শুভঙ্কর এবং মিষ্টি দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। এমনকি মিষ্টি ভীষণ পরিমাণে কান্নাকাটিও শুরু করে। না মা, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না। আমার জীবন চলে গেলেও আমি মিষ্টিকে বিয়ে করতে চাই। আমি মিষ্টিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি সব বিশ্বাস করি না।
এরকম বলিস না বাবা, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমার আর তোর বাবার কি হবে? দেখো মিষ্টি, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা এখন কেমন। তোমাকে আমি আরো কিছু বলতে চাই। তুমি যদি সত্যি সত্যি আমার ছেলেকে ভালোবাসো আর ওর ভালো চাও, আর তুমি যদি সত্যি শুভঙ্করকে বিয়ে করতে চাও, তাহলে তোমার কুণ্ডলীর দোষ তোমাকে কাটাতে হবে। আর সেটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে আন্টি? আপনি বলুন না। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, কিন্তু আমি কোনোভাবে শুভঙ্করের ক্ষতি হতে দিতে পারবো না। আপনি যদি বলেন অন্য মেয়ের সঙ্গে শুভঙ্করের বিয়ে দিলে শুভঙ্কর সুখে থাকবে, আমি তাতেও রাজি। না না, তোমাকে ছাড়া আমার ছেলে অন্য কারোর সঙ্গে কখনোই সুখী হতে পারবে না। তুমি যদি আমার ছেলেকে বিয়ে করতে চাও, তাহলে পুরোহিত মশাই বলেছেন আগে তোমাকে কোনো কুকুরের সঙ্গে বিয়ে করতে হবে, আর তারপরেই তুমি আমার ছেলের সঙ্গে বিয়ে করতে পারবে। শুধু তাই নয়, সেই কুকুরের সঙ্গে তোমাকে একটা রাত কাটাতে হবে, তাহলেই তোমার কুণ্ডলী থেকে সব দোষ কেটে যাবে। সাথী দেবীর মুখে এমন কথা শুনে মিষ্টি প্রচন্ড পরিমাণে অবাক হয়। এমনকি সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। কি? কুকুরকে বিয়ে করতে হবে? আমি পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ঘৃণা করি সেটা হলো কুকুর, আর শেষ পর্যন্ত আমাকে কুকুরকেই বিয়ে করতে হবে? হ্যাঁ মিষ্টি, শুধুমাত্র একদিনের জন্য। যদি তুমি আমার ছেলের ভালো চাও আর আমার ছেলের সঙ্গে সুখে সংসার করতে চাও, তাহলে এটা তোমাকে করতেই হবে। ঠিক আছে, আমি শুভঙ্করের জন্য সবকিছু করতে পারি, কিন্তু এখন আমরা কুকুর কোথায় পাবো? কেন, আমাদের ক্যান্ডি আছে তো। দেখলো তো মিষ্টি, তুমি ক্যান্ডিকে কত হেট করো, আজকে ক্যান্ডি আমাদের কাজে আসলো। এভাবেই মিষ্টি ক্যান্ডিকে বিয়ে করার জন্য রাজি হয়। কয়েকদিনের মধ্যেই মিষ্টি, ক্যান্ডি এবং শুভঙ্করের বিয়ের আয়োজন করা হয়ে যায়। বিয়ের মণ্ডপে আগে মিষ্টি এবং ক্যান্ডির বিয়ে হয়, আর ঠিক তারপরে ওই একই মণ্ডপে মিষ্টির সঙ্গে শুভঙ্করের বিয়ে হয়। বিয়ের পর মিষ্টি শ্বশুর বাড়িতে চলে যায়। বৌমা, যাও, তুমি ক্যান্ডির ঘরে চলে যাও। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। শুভঙ্কর, তোমাদের বাড়িতে আবার কুকুরের জন্য আলাদা রুম আছে? আমাকে তাহলে শ্বশুর বাড়িতে এসে শেষ পর্যন্ত কুকুরের ঘরে থাকতে হবে? ভালো লাগে না। ধ্যাৎ, তোমাকে পাওয়ার জন্য আমাকে কত কিছু করতে হচ্ছে। তাতে কি হয়েছে মিষ্টি? আমাদের অন্যান্য রুমের মতো ক্যান্ডি রুমও প্রত্যেকদিন ক্লিন করা হয়। ক্যান্ডি রুমে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। চলো, আমি তোমাকে দিয়ে আসছি। মা, তুমি বসো। এই বলে শুভঙ্কর মিষ্টিকে ক্যান্ডির ঘরে নিয়ে যায়। কুকুরের সঙ্গে একই ঘরে থাকতে হবে বলে মিষ্টি মনে মনে প্রচন্ড ভয় পায়। শুভঙ্কর, আমার খুব ভয় করছে। তোমাদের ক্যান্ডি আমাকে কামড়ে নেবে না তো? তুমি তো জানো ছোটবেলায় একবার আমাকে কুকুর কামড়ে নিয়েছিল, সেই জন্য আমি। আরে কিচ্ছু হবে না, এখন তো অনেক রাত হয়ে গেছে। ক্যান্ডি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। তুমি সোফার উপর গিয়ে শুয়ে পড়ো। কালকে সকাল হলে তুমি এই ঘর থেকে বেরিয়ে যাবে, আর আমি ক্যান্ডিকে বুঝিয়ে দিচ্ছি ক্যান্ডি তোমাকে বিরক্ত করবে না। এই বলে শুভঙ্কর সেখান থেকে চলে যায়। এদিকে মিষ্টির কিছুতেই ঘুম আসতে চায় না। সে সারা রাত ধরে বসে বসে কাটিয়ে দেয়, কারণ ক্যান্ডিকে দেখে তার খুবই ভয় করে। এভাবে দেখতে দেখতে ভোর হয়ে আসে। মিষ্টি আর সময় নষ্ট না করে শুভঙ্করের ঘরে চলে যায়। সেদিন থেকে মিষ্টি এবং শুভঙ্কর একসঙ্গে থাকা শুরু করে। দু একদিন বাদে পুরোহিত মশাই একদিন সাথী দেবীর সঙ্গে দেখা করতে আসে। তারা যখন শুভঙ্করের কুণ্ডলীর দোষ নিয়ে আলোচনা করে, তখন তাদের সব কথা মিষ্টি এবং শুভঙ্কর শুনে ফেলে। এর ফলে শুভঙ্কর প্রচন্ড পরিমাণে রেগে যায়। মা, তুমি আমাদেরকে এত বড় মিথ্যা কথা কিভাবে বলতে পারলে? মিষ্টির কুণ্ডলিতে দোষ ছিল না, আমার কুণ্ডলিতে দোষ ছিল, আর তুমি সেই ব্যাপারটাকে পুরোপুরি ঘুরিয়ে দিলে। এটা তুমি একদমই ঠিক করোনি। আমার কাছে আর কোনো উপায় ছিল না রে বাবা, কারণ আমার মনে হয়েছিল মিষ্টির বাবা মা যদি জানে তোর কুণ্ডলিতে দোষ আছে, তাহলে তোর সঙ্গে মিষ্টির কখনো বিয়ে দিত না। সেই জন্য আমি মিথ্যা কথা বলেছি। আর আমি এটাও জানতাম বৌমা তোর জন্য সবকিছু করতে পারবে। কিন্তু মা, আপনার তো মিথ্যা কথা বলার কোনো প্রয়োজনই ছিল না। আপনি আমাকে সত্যি কথা বললেও আমি হাসি খুশি ক্যান্ডিকে বিয়ে করতাম। যাক, এখন যখন সব সমস্যার সমাধান হয়ে গেছে, তখন এই বিষয়টা নিয়ে আর বেশি ভেবে লাভ নেই। শুভঙ্কর ভালো থাকলে আমিও ভালো থাকবো। এভাবেই মিষ্টি এবং শুভঙ্কর সাথী দেবীকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে মিষ্টি এবং শুভঙ্কর হাসি খুশি সংসার করতে থাকে। আর সময়ের সঙ্গে সঙ্গে ক্যান্ডির সঙ্গেও মিষ্টির বন্ধুত্ব হয়ে যায়। মিষ্টি এখন ক্যান্ডিকে কিংবা রাস্তার কোনো কুকুরকেও ভয় পায় না।